আসসালামু আলাইকুম। তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিছো, কংগ্রেচুলেশন সবাইকে। তার মধ্যে থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে থাকবা তাদেরকে আরেকটু বেশি কংগ্রেচুলেশন। আর যারা নিজেদের আশানুরূপ মার্কস পাবা না তাদেরকে ভাইয়া যেটা বলবে, নেক্সট পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হও। ওকে, আর কোয়েশ্চেন আমি নিজেই করছি অ্যান্ড যথেষ্ট চেষ্টা করছি কোশ্চেনটা স্ট্যান্ডার্ড করার জন্য, যেন অ্যাট এ টাইম আমাদের একাডেমিক অ্যাডমিশন দুইটাই কাভার হয়ে যায়। ঠিক আছে, কারণ তোমার এইচএসসি লাইফের শুরুর থেকেই একাডেমিকের পড়াশোনাটা অ্যাডমিশনের ফ্লেভার নিয়ে করতে হবে। সো শুধু একাডেমিক কেন্দ্রিক পড়াশোনায় থাকা যাবে না। দ্যাটস ওয়াই কোয়েশ্চেনটা যথেষ্ট ট্রাই করছি, খুব মানসম্মত একটা কোয়েশ্চেন করার জন্য। আর বাকিটা তো তোমরা পরীক্ষা দিয়ে বুঝতে পারছো। ওকে, সো আমরা আজকে যেটা করতেছি, আমরা যে পরীক্ষাটা নিছিলাম, পরীক্ষা এক নাম্বার পরীক্ষা ছিল। এটা আগস্টের মেগা উইকের 1 নাম্বার পরীক্ষা ছিল, যেখানে আমাদের সৃজনশীল একটা ছিল 10 মার্কস অ্যান্ড এমসিকিউ 20টা ছিল 20 মার্কস, টোটাল 30 মার্কসের এক্সাম নেওয়া হয়েছিল। সো এইটারই এবার আমরা সলভ ক্লাস দেখতে যাচ্ছি। সো আমরা কথা বাড়াবো না, চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। শুরুতেই সৃজনশীলটা নিয়ে কথা বলছো ভাইয়া। এইটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, প্রত্যেকটা স্যারের বইয়ে এই নাম্বার কোয়েশ্চেনটা আছে। এখন তোমরা তো নিশ্চয়ই জানো, সৃজনশীলের নাম্বার সলভ করতে গেলে উদ্দীপক এখানে তোমাকে কোনো প্যারা দেবে না, মানে উদ্দীপক রিলেটেড এখানে কোনো কথাবার্তা নেই। তাহলে আমরা উদ্দীপকটা পরে পড়ি, আগে নাম্বার কোয়েশ্চেনটা সলভ করি, দেন আমরা উদ্দীপকের দিকে যাব। সো নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে, ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘোরানোয় তার নতুন অবস্থান হয় ও কিউ। ওপি রেখাকে, এখন তোমার তো আগে বুঝতে হবে ওপি রেখাটাকে, একে তো চিনতে হবে, রাইট? এবং একে চেনার জন্য খুব সুন্দর একটা ইনফরমেশন এখানে দিয়ে দিছে। পি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে -√3, আর ও নো ডাউট আমরা জানি মূল বিন্দু। সো পি এর স্থানাঙ্কটা যেহেতু থার্ড কোয়াড্রেন্ট আর ও যেহেতু মূল বিন্দু, তাহলে নো ডাউট আমরা এই বিষয়টা সম্পর্কে মনে হয় ক্লিয়ার হইতে পারছি। ওপি রেখাটা হলো মূল বিন্দু এবং থার্ড কোয়াড্রেন্টের কোনো একটা বিন্দু পি এর কানেক্টিং রেখা, এবং এই পি এর স্থানাঙ্কটা ক্লিয়ার করে দিছে -√3, -3। গ্রেট, আচ্ছা, ভালো কথা। এখন প্রশ্ন হইল, ওই যে ওপি যাকে আমরা ফাইন্ড আউট করলাম, ওই ওপি কে কত গুণে ঘোরানো হয়েছে? 2π/3 কোণে ঘোরানো হয়েছে, তখন তার নতুন অবস্থান হয় ও কিউ। বাই 2π/3 এটা মানে কিন্তু 120 ডিগ্রি। সো ওপি যেখানে ছিল সেখান থেকে 120 ডিগ্রি ঘুরে, কত ডিগ্রি ঘুরে? 120 ডিগ্রি ঘুরে ঘড়ির কাঁটার দিকে। সো ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ। সো ওপি যেখানে ছিল সেখান থেকে ঘড়ির কাঁটার দিকে 120 ডিগ্রি ঘুরে নতুন যে অবস্থানে চলে গেছে, এই নতুন অবস্থানটার নাম হলো ও কিউ। আচ্ছা, এইবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ওপি রেখার পি বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এই পি বিন্দুটার পোলার স্থানাঙ্ক তুমি বার করতে পারবা কিনা? অবভিয়াসলি পারবা। সো সেই কাজটা আগে করি। পি এর পোলার স্থানাঙ্কটা আগে আমরা নির্ণয় করব। যেহেতু সলভ ক্লাস, ভাইয়া ধরে নিচ্ছে তোমরা অনেক কিছু জানো। সো যে যেই জায়গায় লাইন স্কিপ করা দরকার সেই জায়গায় কিন্তু ভাইয়া লাইন স্কিপ করবে। গ্রেট। পোলার স্থানাঙ্ক বের করা মানে আর এর মান বের করা, থিটার মান বের করা। এন্ড নো ডাউট আমরা জানি আর ইজ ইকুয়াল টু √x² + y²। সো এখানে x² মানে হলো -√3 তার উপর স্কয়ার, প্লাস y² মানে হলো -3 তার উপর স্কয়ার। কত আসে ভাইয়া দেখো তো? এটা 3 আর এটা 9, 9 আর 3 12, দ্যাট মিন্স 2√3। ওকে, আর বের হলো। এবং থিটা, থিটা কোন কোয়াড্রেন্টের? থার্ড কোয়াড্রেন্টের। থার্ড কোয়াড্রেন্টে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ থিটাটা বের করতে চাই, তাহলে থিটা বের করার ফর্মুলা কি? পাই প্লাস tan ইনভার্স mod অফ y/x। এখানে y মানে হলো -3 ডিভাইডেড বাই x মানে হলো -√3।
মাইনাস মাইনাস গন, এটাকে 2√3 করে নিচেরটার সাথে কেটে দিবা, এটাকে 2√3 করে একটা নিচেরটার সাথে কেটে দিবা, তাহলে tan ইনভার্সের ভিতরে থাকবে √3, আর tan কতর মান √3, 60 ডিগ্রি। সো পাই মানে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, আলটিমেটলি থিটাটা কত আসলো, 240 ডিগ্রি। আচ্ছা, আমি একটু মার্ক করে ফেলতে চাই। তাহলে আমরা ওপি এর মূল বিন্দুর থেকে যে দূরত্ব, পি বিন্দুর মূল বিন্দুর থেকে যে দূরত্ব ওপি, সেই দূরত্ব আর আমরা পাইছি কত, 2√3, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কত কোণে অবস্থান করতেছে, 240 ডিগ্রি। ওকে, এইবার আমাকে বলো, পি বিন্দু যখন ঘুরছে, পি বিন্দু যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে, এই ওপি যে ডিস্টেন্সটা, এটার কোনো চেঞ্জ আসছে? অবভিয়াসলি নট। সো ওপি এর যদি কোনো চেঞ্জ না আসে, তার মানে ও থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব ওপি যা, ও থেকে কিউ বিন্দু পর্যন্ত দূরত্ব ও কিউ কিন্তু তাই, এবং এটাও আমাদের আর। সো পি এর পোলার স্থানাঙ্কে আর বের করা যে কথা, কিউ এর পোলার স্থানাঙ্কে আর বের করা কিন্তু সেম কথা, কারণ দুইটার মান সেম। এইবার তাহলে কিউ এর পোলার স্থানাঙ্কের জন্য থিটাটা লাগবে না? সো তুমি এবার খেয়াল করো তো, এখান থেকে টোটাল এই কোণটা 240, তার থেকে তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছো 120, তাহলে তোমার কিউ বিন্দুর জন্য এক্সিস্ট করতেছে কতখানি, এতখানি না? সো এতখানি কত ডিগ্রি? অবভিয়াসলি 120 ডিগ্রি। বুঝছো কিভাবে? ইয়েলো কালারটা হইলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ পি এর কৌণিক দূরত্ব 240 ডিগ্রি, সেখান থেকে তুমি ব্যাক করছো 120, তাহলে 240 থেকে 120 যদি বাদ দাও, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিউ এর যে থিটাটা, সেই থিটাটা কিন্তু বের হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে কিউ বিন্দুর আর তুমি জানো, যেটা পি বিন্দুর পোলার স্থানাঙ্কের আর এর সমান, এবং কিউ এর কৌণিক অবস্থান এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না, এখানে কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক, এখানে কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক, আর এর মান তো আগেরটা ছিল যা তাই, দ্যাট মিন্স 2√3, এবং থিটা কত, 120 ডিগ্রি। ক্লিয়ার? ফাইন। এখন কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি তুমি জানো, এখান থেকে আবার কিউ বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারবে না? সো এবার আমরা এটা বের করব, কিউ এর কার্তেশীয় স্থানাঙ্ক। চলো দেখি এটা আমাদের কত আসে। সো কার্তেশীয় স্থানাঙ্ক মানে এক্স এর মান বের করা, হুইচ ইজ আর কস থিটা, ওয়াই এর মান বের করা, হুইচ ইজ আর সাইন থিটা। ক্যালকুলেটরে করব। আর 2√3, থিটা 120, তাহলে এক্স এর জন্য হবে 2√3 ইন্টু কজ 120 ডিগ্রি। সিম্পল, কজ 120 ডিগ্রির মান নেগেটিভ হাফ, তার সাথে 2√3 যদি গুণ করো, 2 2 কেটে যাবে, এটা আসবে হলো নেগেটিভ √3। এবং ওয়াই যদি বের করতে চাও, আর এর মান 2√3, থিটা 120, সো 2√3 ইন্টু সাইন 120। একটু দেখি সাইন 120 এর মান কত, একটু কনফিউজিং লাগতেছে তো। সাইন 120, এটার মান হলো √3/2, কত, √3/2। সো আর এর মান 2√3, সাইন 120 এর মান √3/2, 2 2 কেটে যাবে, √3 গুণ করলে 3। দ্যাট মিন্স কিউ বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক নেগেটিভ √3, এবং তাই হওয়া উচিত, কারণ কিউটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ। এখন প্রশ্ন হইলো যে ভাইয়া, আপনি কিউ বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্কটা কেন বের করলেন? অবভিয়াসলি এর পিছনে কোনো না কোনো কারণ তো আছে। কারণটা কি জানো? প্রশ্নে বলছে পি বিন্দুর সরণ। ভাই, সরণ মানে কি? কোনো একটা বিন্দুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার সরলরৈখিক দূরত্বকেই বলা হয় সরণ। আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার সরলরৈখিক দূরত্বটাকেই বলা হয় কিন্তু সরণ। ঠিক আছে? তাহলে খেয়াল করো, পি বিন্দুর আদি অবস্থান, এর কার্তেশীয় স্থানাঙ্ক আমরা জানি। পি বিন্দু ঘুরে যখন কিউ এর কাছে চলে গেছে, এটা কি পি এর শেষ অবস্থান, তার কার্তেশীয় স্থানাঙ্কটা আমরা বের করলাম, রাইট? কত বের করলাম? নেগেটিভ √3,3। তাহলে দুইটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যখন জানো, এদের যে মধ্যকার দূরত্ব বের করবা, সেটাই তো হবে আমার পি বিন্দুর সরণ। সো আলটিমেটলি পি বিন্দুর সরণ।
পি বিন্দুর সরণ, দ্যাট মিনস পি থেকে কিউ এর কার্তেশীয় দূরত্ব পি কিউ। এন্ড কার্তেশীয় দূরত্ব বের করা আমরা সবাই জানি রুট ওভার দুটো বিন্দুর ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। সিম্পল, দেখো তো এটার ভুজ যা এটার ভুজও তাই, তাহলে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার মানে অ্যাকচুয়ালি 0 স্কয়ার, কারণ সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করলে 0, এবং কোটিদ্বয়ের অন্তর করলে কত আসবে প্লাস 6 স্কয়ার। কোটি দুটাকে অন্তর করে দেখো আসবে 6, তাহলে 0 তো দাম নেই, স্কয়ার রুট কেটে গেল, আলটিমেটলি অ্যান্সার কত 6, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। কথা বুঝছো? ফাইন। তাহলে ক নাম্বার কোশ্চেনটা আমাদের ডান, ক নাম্বার নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই। চলো এবার আমরা একটু খ নাম্বারে যাই। এবার খ থেকে আমাদের উদ্দীপকের কিচ্ছা কাহিনী আছে। সো খতে যাওয়ার আগে একটু উদ্দীপকটা দেখে আসতে চাই। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে A44, B77, P A, -1। একটা ত্রিভুজের তিনটা শীর্ষের স্থানাঙ্ক আছে। প্রশ্ন বলছে উদ্দীপকের বিন্দুত্রয় সমরেখ হলে, এই পর্যন্ত আগে তুমি ভাবো, উদ্দীপকের বিন্দুত্রয় সমরেখ হলে, ভাই যদি তিনটা বিন্দু সমরেখ হয় তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা কি শূন্য না? তাহলে আমরা বলতে পারি এখানে ডেল্টা এ বি পি ইকুয়াল 0। ওকে, সো নেক্সট লাইনে যাও। ডেল্টা এবিপি মানে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল, সো হাফ নিলাম। আমরা শোলেস ফর্মুলাটা ইউজ করি। শোলেস তো না, শুলেস ফর্মুলা, শুলেস জুতার ফিটা ফর্মুলা, আমি শিখাইছিলাম ক্লাসে। এ বিন্দুর স্থানাঙ্ক 44, B77, এ বিন্দুর স্থানাঙ্ক 44, বি এর স্থানাঙ্ক 77, পি এর স্থানাঙ্ক A -1, A -1, রিপিট হবে প্রথমটা 44, ছোট হয়ে গেছে, বড় করে দাও। নির্ণায়ক চিহ্ন, রাইট? ওকে, তাহলে আমরা বিন্দু তিনটা বসাইছি, প্রথমটা রিপিট করে দিছি, যেটাকে আমরা জানি শুলেস ফর্মুলা। ওকে, ক্ষেত্রফল ইকুয়াল 0। এবার আসো 2 আর গুণ হয়ে 0 হয়ে যাবে। এবার এই ক্ষেত্রফলের মান যদি বের করতে চাও তাহলে অবভিয়াসলি কি দিতে হবে, মড, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না। সো মডের ভিতরে আমাদের কাজ কি, প্রথমে লেফট সাইড থেকে রাইট সাইডে আর গুণ করে যোগ, আর গুণ করো 28, এই দুটো আর গুণ করে যোগ করলে -7, এই দুটো আর গুণ করে যোগ করলে +4, একটা কাজ শেষ, মাইনাস। এবার রাইট সাইড থেকে লেফট সাইডে আর গুণ করে যোগ, সো 28 + 7a -4, mod ক্লোজ ইকুয়াল 0। এবার আসো 28 গন, সুন্দর। 4a থেকে 7a গেলে -3a, -7 মাইনাস মাইনাসে +4, সো -7 +4 মানে হলো অ্যাকচুয়ালি -3 ইকুয়াল টু 0। সো a এর মানটা কিন্তু এখান থেকে চলে আসলো কত, -1, বুঝলা? a এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা a এর মানটা পেয়ে গেছি। এখন a এর মান পাইলাম মানে আমার কিন্তু তিনটা বিন্দু এখন জানা, A44, B77, a এর মান কত পাইলাম, -1, তার মানে p বিন্দুর স্থানাঙ্ক -11। একটু বিন্দুগুলো লিখে ফেলি। দ্যাট মিন্স আমার কাছে এবার জানা কি কি, a বিন্দু জানা 4, 4, b বিন্দু জানা 7, 7, এন্ড p বিন্দু জানা -1, -1। আচ্ছা, একটু বক্স করে রাখি, এগুলোকে আমরা আমাদের ফার্দার কাজে ইউজ করব। তাহলে উদ্দীপকের বিন্দুত্রয় সমরেখ, সেই কনসেপ্ট থেকে আমরা a এর মানটা বের করছি, a এর মান বের হইল মানে এবার a b p তিনটা বিন্দুর স্থানাঙ্ক একদম প্রপারলি আমরা জানি। এখন প্রশ্ন কি, p বিন্দুর সাথে হারমোনিক কনজুগেটে থাকে এমন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। হারমোনিক কনজুগেট কি আমি ক্লাসে পড়াইছি, তারপরও আমি এখানে আরেকবার একটু রিপিট করতে চাই। হারমোনিক কনজুগেটটা কি, ধরো এটা একটা বিন্দু A, এটা একটা বিন্দু B, ভেতরে একটা বিন্দু আছে P, P বিন্দু AB রেখাকে, আচ্ছা একটা কাজ করো তো, B বিন্দুটাকে একটু সরাই দিই।
আচ্ছা, এখানে ছিলাম। সো এ এবং বি এর সংযোগ রেখাকে পি বিন্দু ধরো M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবার এখানে যদি আরেকটা বিন্দু এমন ভাবে থাকে, যে বিন্দুটার নাম দিলাম কিউ, এবং কিউ এমন ভাবে আছে যে কিউ বিন্দু এ বি এর কানেক্টিং রেখাকে ওই M1:M2 অনুপাতে বহির্বিভক্ত করতেছে। তাহলে বিষয়টা বুঝো, এ বি কানেক্টিং রেখাটাকে পি বিন্দু যে অনুপাতে অন্তর্বিভক্ত করে, কিউ বিন্দুটা যদি ঠিক সেই অনুপাতে বহির্বিভক্ত করে, তখন আমরা বলি কি এখানে এবি রেখার সাপেক্ষে পি ও কিউ পরস্পর হারমোনিক কনজুগেট। ওকে, এটাই হলো আমাদের কনসেপ্ট। কোনো একটা কানেক্টিং রেখাকে পি বিন্দু যে অনুপাতে অন্তর্বিভক্ত করে, কিউ বিন্দু যদি ঠিক সেই অনুপাতে বহির্বিভক্ত করে, তখন আমরা বলবো এবি রেখার সাপেক্ষে পি এবং কিউ বিন্দু পরস্পর হারমোনিক কনজুগেট। এটাই আমাদের কনসেপ্ট। আচ্ছা, ফাইন। সো কনসেপ্ট জানা শেষ, এইবার চলো আমরা সলিউশনে যাই। কনসেপ্টটা একটু আলাদা করে রেখে দিই না, অনেক কিছু শিখলা। চলো কনসেপ্ট আলাদা করে রেখে দিই আমরা। এখন আপাতত আমাদের কনসেপ্ট ধুয়ে পানি খাওয়ার সময় নেই। कॉन्सेप्ट ये इसकी तरह रहेगा। এই বেটা কি গেলি তুই, থাক, কনসেপ্টটা কনসেপ্টের মতো থাক। আচ্ছা, এবার প্রশ্ন কি, পি বিন্দুর সাথে হারমোনিক কনজুগেটে থাকে এমন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। রেখাটা অবভিয়াসলি এবি, সো এবি রেখার সাপেক্ষে পি বিন্দুর সাথে হারমোনিক কনজুগেটে থাকবে এমন বিন্দুর স্থানাঙ্ক। এখন আমার কথা হলো এখানে ফার্স্টে তোমাকে চেক করতে হবে পি বিন্দু এবি রেখাটাকে অন্তর্বিভক্ত করে নাকি বহির্বিভক্ত করে। যদি পি বিন্দু এবি কে অন্তর্বিভক্ত করে, তাইলে পি যে অনুপাতে অন্তর্বিভক্ত করবে, পিউ এর হারমোনিক কনজুগেট বিন্দুটা এবি কে ঠিক সেই অনুপাতে বহির্বিভক্ত করবে। আর যদি পি এবি কে বহির্বিভক্ত করে, তাহলে পি এর কনজুগেট বিন্দুটা, হারমোনিক কনজুগেট বিন্দুটা এবি কে ঠিক সেই অনুপাতে অন্তর্বিভক্ত করবে। সো ফার্স্টে তো আমার চেক করতে হবে পি বিন্দু এবি কে কত অনুপাতে বিভক্ত করে এবং কিভাবে বিভক্ত করে। সো লেখো ধরি পি -1, বিন্দুটি A4,4 ও B7,7 এর সংযোগ রেখাকে M1:M2 অনুপাতে বিভক্ত করে। আমরা এখন পর্যন্ত জানি না এটা অন্তর্বিভক্তিকরণ নাকি বহির্বিভক্তিকরণ, হোয়াটএভার, সেটা আমরা বের করতেছি। এখন তুমি আমাকে বলো তো, মনে আছে কিনা, যে বিন্দুটা বিভক্ত করে তার স্থানাঙ্ককে আমরা ধরে নেই XY, আর যেই দুইজনের কানেক্টিং রেখাকে বিভক্ত করে তার একজনের স্থানাঙ্ক ধরি X1Y1, আর একজনের স্থানাঙ্ক আমরা ধরি হলো X2Y2। মনে আছে? যে বিভক্ত করে তার স্থানাঙ্ককে ধরি আমরা XY, আর যে দুইজনের কানেক্টিং রেখাকে বিভক্ত করে তাদের একজন X1Y1 আর একজন হলো X2Y2। আমরা ফর্মুলা কি জানি, বিভক্তিকরণ অনুপাত M1/M2 ইকুয়াল mod অফ X1 minus X divided by X2 minus X। ওকে, এবার আসো X1 minus X করো তো। সো X1 minus X যদি করো, 4 থেকে -1 বিয়োগ করা মানে যোগ করা 5 ডিভাইডেড বাই X2 minus X, তো 7 থেকে -1 বিয়োগ করা মানে অ্যাকচুয়ালি যোগ করা, কত হবে 8। তার মানে আমরা এবার বলতে পারি না এখান থেকে যে অনুপাতটা 5:8, বাট যেহেতু মডের ভিতরে চিহ্নটা প্লাস, তার মানে পি বিন্দু এবি কে 5:8 অনুপাতে বহির্বিভক্ত করে। সো আমরা এবার লিখে ফেলি। সুতরাং P
পি বিন্দু এবি কে 5:8 অনুপাতে বহির্বিভক্ত করে। এত নিচের লেখাটা কি আসতেছে, ক্যামেরা ধরতেছে? একটু দেখো তো, চেক করো তো। ওকে, গ্রেট। সো মডের ভিতরে যদি চিহ্ন প্লাস হয় তাহলে বহির্বিভক্ত। কত অনুপাতে? 5:8 অনুপাতে। এখন তুমি আমাকে বলো, এবি কানেক্টিং রেখাটাকে পি বিন্দু যেই অনুপাতে বহির্বিভক্ত করছে, আমাদের কনসেপ্ট কি বলে? পি এর কনজুগেট, হারমোনিক কনজুগেট বিন্দুটা এবি কে ঠিক সেম অনুপাতে অন্তর্বিভক্ত করবে না? তাহলে এইবার আমরা যেটা লিখব, অর্থাৎ পি এর হারমোনিক কনজুগেট বিন্দুটি, যেটাকে ধরো আমরা নাম দিলাম কিউ, সো পি এর হারমোনিক কনজুগেট কিউ বিন্দুটি এবি কে এই অনুপাতটায় 5:8 অনুপাতে বহির্বিভক্ত করে। ওকে, আর আমি বাকি কাজ করে দেব না, বাকি কাজ তোমার নিজের কাজ। কেন এ বহির্বিভক্ত কেন, সরি অন্তর্বিভক্ত, ব্যস্ত এখনই লাগাইছিলাম, অন্তর্বিভক্ত করে। কারণ যেহেতু পি বিন্দুটা এবি কে 5:8 অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে পি এর হারমোনিক কনজুগেট যে বিন্দুটা কিউ, সেটা এবি কে এই সেম অনুপাতে এবার আর বহির্বিভক্ত না করে কি করবে? অন্তর্বিভক্ত করবে। তাহলে তুমি অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা দিয়ে এবার এ বিন্দু জানো, বি বিন্দু জানো, কত অনুপাতে? 5:8 অনুপাতে। তাহলে অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা ইউজ করে তুমি কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবা না? অবভিয়াসলি পারবা। এন্ড এইটা তোমার নিজে করা কাজ, এটা তুমি নিজে করবা, ডু ইয়োরসেলফ। ঠিক আছে, কথা বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? কথা বোঝা গেল? আই রিপিট, সো হারমোনিক কনজুগেটের কনসেপ্টটা কি? কোনো একটা রেখাকে, এখানে যেটা এবি, তাকে পি বিন্দু যে অনুপাতে অন্তর্বিভক্ত করে, কিউ বিন্দু যদি ঠিক সেই অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে বলবো এবি এর সাপেক্ষে পি ও কিউ বিন্দুতে হারমোনিক কনজুগেট। এখন আসো, আমরা ফার্স্টে চেক করছি পি বিন্দুটা এবি কে কত অনুপাতে কিভাবে বিভক্ত করে, এন্ড আমরা সেটা পাইছি কি 5:8 অনুপাতে বহির্বিভক্ত করে। সো পি যেহেতু বহির্বিভক্ত করে, তাহলে পি এর হারমোনিক কনজুগেট যে বিন্দুটা সেম অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এবার আমরা অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা দিয়ে এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, অনুপাতটা জানি, কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলবো। সো ওটা তোমার নিজের কাজ। ঠিকঠাক, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট চলো, সৃজনশীলের শেষ কোশ্চেনটাই চলে যাই। প্রশ্ন কি? কার্তেশীয় সমতলে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের সাথে এবি রেখাটি সমকোণ উৎপন্ন করে। কে সমকোণ উৎপন্ন করে? এবি। এইখানে একটা কনসেপ্টের ভুল আছে, সমকোণটা কিন্তু এ বিন্দুতে কিংবা বি বিন্দুতে তৈরি হয় না, সমকোণটা অন্য আর একটা বিন্দুতে তৈরি হয় এবং তৈরি করে হলে এবি। কেউ কল দিছে? আপু কল দিছে নাকি? ওকে, তাহলে বিষয়টা এখানে খেয়াল করো, এটা যদি হয় এ বিন্দু, এইটা যদি হয় বি বিন্দু, তাহলে নো ডাউট এটা এবি রেখা। এবার এবি রেখা কার্তেশীয় সমতলের যে কোনো একজন বিন্দুর সাথে, যেটাকে আমরা ধরে নিলাম পি, সমকোণ তৈরি করে। ঠিক আছে, এখানে ভুল করা যাবে না, এখানে এ বিন্দুতে কিংবা বি বিন্দুতে সমকোণটা তৈরি হবে না, বরং এখানে এবি রেখাটা এই কার্তেশীয় সমতলের অন্য আর একটা বিন্দুতে সমকোণটা ক্রিয়েট করবে। আর আমরা নো ডাউট এভাবেও চিন্তা করতে পারি, যে সমকোণ ক্রিয়েট করে বা যে সমকোণ তৈরিতে হেল্প করে সে কি? অতিভুজ। সো এখানে এবি অন্য আর একটা বিন্দুতে সমকোণ তৈরিতে হেল্প করছে, মানে এবিটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজের অতিভুজ। ফাইন, এবার আমাদের প্রশ্নে কিন্তু সব আছে। এ বিন্দুর স্থানাঙ্ক আছে না 4 4, বি বিন্দুর স্থানাঙ্ক 7 7। সো লিখে ফেলো, এ বিন্দুর স্থানাঙ্ক 4 4, বি বিন্দুর স্থানাঙ্ক 7 7। পি কি? পি হলো আমাদের কার্তেশীয় সমতলের বা সঞ্চার পথে সেই চলমান বিন্দুটা, সঞ্চার পথের চলমান বিন্দুটার স্থানাঙ্ককে আমরা কি ধরি? এক্স ওয়াই। এখন সঞ্চার পথ যদি বের করতে বলে, যেহেতু সমকোণী ত্রিভুজ, নো ডাউট পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। সো পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি কি?
অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এবার ফার্দার ক্যালকুলেশন। সো এবি স্কোয়ার মানে এ আর বি এর দূরত্বের উপরে স্কোয়ার। সো দূরত্বের উপর যখন স্কোয়ার করবা সির্ফ রুটটা থাকবে না, রুট ছাড়া কাজ করো। 7 - 4 হোল স্কোয়ার প্লাস 7 - 4 হোল স্কোয়ার ইকুয়াল এপি স্কোয়ার মানে এ আর বি এর দূরত্বের স্কোয়ার। তাহলে সির্ফ রুট থাকবে না, রুট না থাকলে কি হবে? এক্স - 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই - 4 হোল স্কোয়ার প্লাস বিপি স্কোয়ারের ক্ষেত্রেও সেম কনসেপ্ট, এক্স - 7 হোল স্কোয়ার প্লাস y - 7 হোল স্কয়ার। ফার্দার ক্যালকুলেশন করো। 7 থেকে 4 গেলে 3, তাকে স্কয়ার করলে 9, সেম ভাবে পরেরটাও 9। x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 প্লাস x স্কয়ার মাইনাস 14x প্লাস 49 y স্কয়ার মাইনাস 14y প্লাস 49। ওকে, আর মনে হয় না তোমাকে পরবর্তীতে কিছু করে দেওয়া লাগবে। এখন এর পরের কাজ যা আছে তুমি একটু ক্যালকুলেশন করে নিবা। প্রথমে এক্স স্কোয়ার গুলাকে নিলা, তারপরে ওয়াই স্কোয়ার গুলাকে নিবা, এরপর শুধু এক্স শুধু ওয়াই দেন কনস্ট্যান্ট। এভাবে সবগুলোকে সমীকরণের একদিকে নিয়ে সমীকরণের আরেক দিকে বানাই দিবা 0। সো বাকি কাজটা তুমি নিজে করে নিও, ঠিক আছে? সিম্পল। এখানে আমরা কোনো কনসেপ্টের ক্লাস নিচ্ছি না, আমরা কোনো বেসিকের ক্লাস নিচ্ছি না, আমরা কোশ্চেন সলভ করতেছি। তো যে পর্যন্ত গিয়ে তুমি পারবা, তারপরে তো আর তোমাকে করে দেওয়ার দরকার নেই। সো তুমি সবাইকে ইকুয়েশনের এক পাশে নিয়ে আরেক পাশে 0 বানাবা। এন্ড সবাইকে যখন এক পাশে নিবা তখন এক্স স্কোয়ার গুলো ফার্স্টে নাও, দেন ওয়াই স্কোয়ার, এরপর শুধু এক্স শুধু ওয়াই দেন কনস্ট্যান্ট। গ্রেট। তাহলে সৃজনশীলটা নিয়ে আমাদের মনে হয় না আর কোনো প্রবলেম আছে। এটা ছিল ক নাম্বারটা, খ নাম্বার, গ নাম্বার। ফাইন, চলো এইবার আমরা এমসিকিউ পার্টটাতে চলে যাই। এমসিকিউ কয়টা ছিল? 20টা। খুব সুন্দর সুন্দর কিছু এমসিকিউ এখানে ভাইয়া দিছে। আসো, প্রশ্ন কি? 1 নাম্বারটা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পোলের স্থানাঙ্ক কত? পোল মানে কি? মূলবিন্দু। মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0, রাইট? তোমরা অনেকেই এইটা অপশন দাগায় রাখছো, বাট আনফরচুনেটলি দিস ইজ রং অ্যান্সার। এবার তাহলে চলো এটার আমরা একটু তর্জমা করি। এই কোশ্চেনটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে 2015-16 সালে, বাট একটা খুবই লজিক্যাল অ্যান্ড বিউটিফুল কোশ্চেন জন্য এটা দিয়েছে। ওকে, তুমি প্রশ্নটাকে আগে একটু সার্জারি করো তো। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, কোন স্থানাঙ্ক ব্যবস্থায়? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। সো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় মানে তোমার দুইটা জিনিস লাগবে, ওয়ান ইজ আর অ্যান্ড অ্যানাদার ইজ থিটা। কার স্থানাঙ্ক? পোলের স্থানাঙ্ক। ভাই পোল মানে কি? পোল মানে হলো মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0। তার মানে তোমার এই 0 0 এই কার্তেশীয় স্থানাঙ্কটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর এবং থিটা বের করতে হবে। গ্রেট। এখন আমরা কি জানি? আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 0 স্কোয়ার। ওকে, এটা 0 আসলো, বুঝলাম। এন্ড থিটা ইকুয়াল টু কি? tan ইনভার্স মড অফ y বাই x। না, এখানে y বাই x মানে কি? 0/0। এখন আমাকে বলো 0/0 এটা কিন্তু একটা ইনডিটারমিনেট বা অনির্ণেয় আকার। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি যে ইন দিস কেস থিটা দিস ইজ অনির্ণেয়। আর থিটা যদি অনির্ণেয় হয়, তার মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পোলের স্থানাঙ্ক নির্ণয় করা যায় না। সো অ্যান্সার হবে কোনো টি নয়। বুঝতে পারলে? সুন্দর না? খুবই সুন্দর কোশ্চেন। ক্লিয়ার? গেল। চলো নেক্সট কোশ্চেনে যাই। আমরা এটা একটা বর্গক্ষেত্র, কারণ কোশ্চেনে বলেই দিছে এবিসিডি একটি বর্গক্ষেত্র হলে বি বিন্দুর স্থানাঙ্ক কত? এবিসিডি একটা বর্গক্ষেত্র হলে বি বিন্দুর স্থানাঙ্ক কত? চিত্রটা আরেকবার তুলছি, ওটা তো কোশ্চেনের মতো থাকলো, এখানে ভাই একটু তোমাকে বোঝাবে। এই কোশ্চেনটা একটা ব্রেইন স্টর্মিং কোশ্চেন। এটাতে শুধু তোমার মাথা খাটাতে হবে, কারণ এই
ফিগারের মধ্যে এটা সলভ হয়ে যাবে। দেখো কেমনে। একটা কাজ করি, এ বেটাকে একটু বড় করে দেই। ওকে, আচ্ছা থাক, ওকে ওনার মতো রেখে দিই, আর যন্ত্রণা না দিই। আচ্ছা এবার শোনো, আমি গ্রিন কালারটা ইউজ করতেছি। দেখো সি থেকে এদিকে একটা লম্ব টানলাম, তা থেকে খারাপ লাগলো? খারাপ লাগার কথা না। ওকে থাক। এন্ড দেন अगेन এইখানে একটা লম্ব টানলাম। ওকে থাক। এবার তুমি শোনো, আমি ইচ্ছা মতো এই কোণটাকে অ্যাজাম্পশন করে নিলাম, মানে ধরে নিলাম থিটা। এটা আমার মন চাইছে, আমি ধরে নিছি এই কোণটা কি থিটা। যেহেতু একটা বর্গক্ষেত্র, তাহলে নো ডাউট এইখানে একটা সমকোণ তৈরি হয়েছে। দ্যাট মিনস এটা 90 ডিগ্রি, কারণ বর্গক্ষেত্রের পাশাপাশি দুইটা বাহু পরস্পর লম্ব। এবার তুমি শোনো তো, এই পুরো কোণটা কি 180 ডিগ্রি না? তাহলে একটা অলরেডি 90 ডিগ্রি, একটা থিটা, নো ডাউট। তাহলে আর একটা কোণ কি হবে? এই কোণটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার তুমি তিনটা কোণ যোগ করে দেখো, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 আর থিটা যোগ করো, থিটা থিটা চলে যাবে, 90 90, এই টোটাল কোণটা পাবা কত? 180। তার মানে এই কোণটা যে 90 মাইনাস থিটা, এটা নিয়ে তোমার কোনো সন্দেহ নাই, হোপফুলি। ফাইন। এবার পরের কালারের দিকে দেখো। আবার এটা তো দুই অক্ষের পরস্পর লম্বভাবে ছেদবিন্দু, দুই অক্ষের পরস্পর লম্বিক ছেদবিন্দু, তাহলে এটা 90। আবার এই ত্রিভুজের একটা 90 মাইনাস থিটা কোণ, একটা 90, নো ডাউট। তাহলে আর একটা কোণ কি হবে? থিটা। বুঝতে পারলে? বুঝছো? ফাইন। এবার তুমি শোনো, বর্গক্ষেত্রের এই কোণটাও তো এক সমকোণ, মানে 90 ডিগ্রি। এবার এখানে এটাও বুঝতেছো, এটা থিটা, এটা 90, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কিন্তু হবে 90 মাইনাস থিটা। ফাইন, ক্লিয়ার? আবার সুন্দরভাবে তুমি দেখো, আবার দেখো, এইটা আবার 90, তাহলে একটা 90 মাইনাস থিটা, একটা 90, নো ডাউট। তাহলে আর একটা কি হবে? থিটা। ঠিক আছে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তো এবার এই তিনটা যোগ করো, 90 মাইনাস থিটা, 90 থিটা যোগ করো, থিটা থিটা চলে যাবে 180। তাহলে তুমি কি খেয়াল করছো, এই ত্রিভুজের একটা কোণ থিটা, একটা 90, একটা 90 মাইনাস থিটা। আবার এই ত্রিভুজের একটা থিটা, একটা 90, একটা 90 মাইনাস থিটা। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি আসো, একটা থিটা, একটা 90, তাহলে নো ডাউট আর একটা কি? 90 মাইনাস থিটা। তাহলে এই যে এখানে তিনটা ত্রিভুজ ফর্ম করছে, তিনটা ত্রিভুজ ফর্ম করছে, এটা এটা এটা, এদের প্রত্যেকটারই তিনটা কোণ পরস্পর সম। তাহলে এই ত্রিভুজ তিনটা কি সর্বসম না? একটা দুইটা ত্রিভুজের যদি তিনটা কোণই পরস্পর সমান হয়, তাহলে অবভিয়াসলি ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম। সো এই তিনটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ পরস্পর সমান, সো নো ডাউট এরা সর্বসম। এরা যদি সর্বসম হয়, নাও মজার ব্যাপার শোনো, সি বিন্দুর স্থানাঙ্ক 12,17, এইটা আসলে কি মিন করতেছে? সি বিন্দুর স্থানাঙ্ক 12,17 মানে আমি এক্স অক্ষ থেকে এই দিকে গেছি হইল 12, রাইট? এক্স অক্ষ থেকে এদিকে গেছি 12, দেন উপরে গেছি 17। এক্স অক্ষ থেকে এদিকে গেছি 12, এদিকে গেছি 17। সো নিচের দিকে 12 যাওয়ার, এখানে 12 সেম কথা। এন্ড নিচ থেকে উপরে 17, মানে অ্যাকচুয়ালি এই পুরোটা হইলো আমার 17। কথা বুঝলা? সি বিন্দুর স্থানাঙ্ক 12,17 মানে কি? এদিকে 12 গেছি, উপরে 17, এদিকে 12, এদিকে 17। ক্লিয়ার? আচ্ছা এবার আয় আবার মজার ব্যাপার, এই ত্রিভুজটার এই ত্রিভুজটা সর্বসম। তাহলে থিটা 90-র মাঝের বাহুটার দৈর্ঘ্য যদি 12 হয়, সেম ভাবে থিটা আর 90-র মাঝে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? 12। এটা একটু অন্য কালার দিই, তাই না? এই দুটো ত্রিভুজ সর্বসম, সো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। সো থিটা 90-র মাঝের বাহুটা যদি 12 হয়, এখানেও থিটা 90-র মাঝের বাহুটা কত? 12। নাইস। এবার আয় ভাই, এই গোটাটা 17, তার থেকে 12 চলে গেলে এটা কত? 5।
5, নো ডাউট 5। এইবার শোনো, এই দুটো তো পরস্পর সর্বসমস্ত। এটা যদি 5 হয় মানে 90 মাইনাস থিটা আর 90, 90 মাইনাস থিটা আর 90 এর মাঝের বাহুটা যদি 5 হয়, নো ডাউট 90 মাইনাস থিটা আর 90 এই বাহুটাও কত হবে? 5, রাইট? এই বাহুটাও কত হবে? 5। এখন তুমি এই দুইটা ত্রিভুজ থেকে আবার আসো, এই দুইটা ত্রিভুজ থেকে আবার আসো। থিটা আর 90 মাঝের বাহুটা 12, সো নো ডাউট থিটা আর 90 মাঝের বাহুটা কত হবে? 12। দেন আগেন 90 মাইনাস থিটা আর 90 এর মাঝের বাহুটা যদি 5 হয়, সো 90 মাইনাস থিটা আর 90 এর মাঝের বাহুটা কত হবে? 5। এইবার আয়, অঙ্ক তো হয়ে গেল। এবার তুমি মূল বিন্দু থেকে এদিকে টোটাল কত আসছো? 5 প্লাস 12 মানে 17, 5 প্লাস 12 মানে 17, আর উপরে গেছো কত? 5। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আলটিমেটলি 17,5। এদিকে 5 আর 12 17, উপরে 5, সো বি বিন্দুর স্থানাঙ্ক 17,5। কোনটা অ্যান্সার? গ নাম্বার কারেক্ট অ্যান্সার, 17,5। কথা বুঝলে? খুবই সুন্দর কোশ্চেন। আমি অনেকক্ষণ ধরে বুঝালাম জন্য না এই টাইমটা লাগলো, বাট এটা আসলে এত বেশি সময় লাগার মতো কোশ্চেন না। চলো পরের কোশ্চেন। প্রশ্ন কি? থিটা ইকুয়াল টু 3π/4 হলে কার্তেশীয় সমতলের সঞ্চার পথটা কি? আসলে একটা সঞ্চার পথ কি নির্দেশ করে সেটা বোঝার জন্য আমি ভাইয়া বলছিলাম তোমাদেরকে যে সমীকরণটাকে তুমি কার্তেশীয় সমীকরণে আগে কনভার্ট করবা। সেটা পোলার সমীকরণে দেওয়া আছে। এখানে থিটা কত? 3π/4। এখন এটাকে কার্তেশীয় বানাবো কেমনে? থিটা মানে আমরা কি জানি? থিটা মানে আমরা কি জানি? tan ইনভার্স mod of y/x, রাইট? থিটা মানে আমরা কি জানি? tan ইনভার্স mod of y/x ইকুয়াল 3π/4। ওকে, আচ্ছা এবার আসো, আমরা পরের লাইনে গিয়ে লিখতে পারি y/x ইকুয়াল টু tan 3π/4। ওকে, 3π/4 মানে হলো 135 ডিগ্রি। দেখো 3π/4 মানে 3 ইন্টু 180 ডিভাইডেড বাই 4, 135। আর tan 135 এর মান কত? -1। বুঝলা? সো এটা যদি 135 হয়, tan 135 -1, সো y ডিভাইডেড বাই x ইকুয়াল টু -1। আলটিমেটলি আমরা এখান থেকে এটা বলতে পারি না y ইকুয়াল -1 ইন্টু x। এটা কার সাথে কম্পারিজন করা যায় বলো তো? এটা কি y ইকুয়াল টু mx এর সাথে কম্পারিজন করা যায় না? অবভিয়াসলি। সো y ইকুয়াল টু mx এর সাথে কম্পারিজন করা যায় মানে এটা সরল রেখা, ফাইন। সো ক নাম্বারটা না, খ নাম্বারটাও না, আইদার গ নাম্বারটা কিংবা কোনোটাই নয়। এবার গ নাম্বারটা যদি উত্তর হইতে হয়, এটা আমার কেমন সরলরেখা হইতে হবে? ঊর্ধ্বগামী সরলরেখা না? সো চলো দেখি এবার আমরা এটা ঊর্ধ্বগামী সরলরেখা কিনা, এই জিনিসটা এবার বুঝতে হবে। আমি একটু অ্যাক্সিস আঁকাই নেই, ঠিক আছে? আঁকানো হয়ে গেল। এবার শোনো, y ইকুয়াল টু mx এর সাথে তুমি যখন কম্পেয়ার করছো, m এর মানটা কত? -1, ঢাল নেগেটিভ। সো একটা সরলরেখার ঢাল তখনই নেগেটিভ হবে যদি সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। এন্ড দেন अगेन এটা কি y ইকুয়াল টু mx প্লাস c? নো, এটা স্রেফ y ইকুয়াল টু mx। তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা যেখানে m এর মানটা নেগেটিভ, মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করবে, এবং এই স্থূল কোণের মানটাই অ্যাকচুয়ালি হলো 135 ডিগ্রি। তাহলে তুমি খেয়াল করছো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে তুমি এক্স অ্যাক্সিস বরাবর যত আগাচ্ছ এই সরলরেখাটা উপরে না উঠে বরং নিচে নামতেছে। তুমি এটাকে রেফারেন্স ধরো, ধরে এক্স অ্যাক্সিস বরাবর আগাও, তাহলে সরলরেখাটা ধীরে ধীরে নিচের দিকে নামতেছে। ভাই এদিকে কিন্তু যাওয়া যাবে না, তখন তুমি এক্স অ্যাক্সিসের দিকে আগাচ্ছ না বরং পিছাচ্ছ। সরলরেখা ঊর্ধ্বগামী না নিম্নগামী এটা বোঝার জন্য তোমার কোনো একটা রেফারেন্স থেকে এক্স অ্যাক্সিসের দিকে আগাতে হবে, মানে পজিটিভের দিকে যেতে হবে। সো তুমি এক্স অ্যাক্সিসকে কোনো একটা রেফারেন্স ধরে আগাও, তখন সরলরেখাটা ধীরে ধীরে নিচে নামতেছে, তার মানে এটা নো ডাউট একটা নিম্নগামী সরলরেখা। সো নিম্নগামী সরলরেখা এখানে কোনো অপশনই নেই। সো এই আনসারটাও কি? নান। কথা বুঝলা? সিম্পল, সুন্দর কোশ্চেন ছিল। ওকে, ক্লিয়ার। এবার আসো পরেরটায়।
তাহলে থিটা ইকুয়াল টু 3π/4, সেটাকে পোলার থেকে প্রথমে কার্তেশীয় বানাই নিছি। কার্তেশীয় বানাই নেওয়ার পর আমরা দেখছি ঢাল নেগেটিভ, ঢাল নেগেটিভ মানে এক্স অ্যাক্সিসের ঋণাত্মক ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করছে। সো নো ডাউট সরলরেখাটা এখানে নিম্নগামী। ব্যাস, আর তো কোনো কথা হওয়ার কথা না। 3π/4 135, ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টেই হবে। 180-র চেয়ে বেশি হলে থার্ড কোয়াড্রেন্টে যাইতো। ওকে, হ্যাঁ, ক্লিয়ার, দুমদাম। এবার আসো পরেরটাই, 4 নাম্বার। XY বিন্দুটি 6, -1 এবং 2, 3 বিন্দু থেকে সমদূরবর্তী যেন ax + by + c = 0 হয়। a + b + c = what? খুবই সুন্দর একটা কোশ্চেন। তুমি এই কোশ্চেনটা সলভ করার শুরুতে তুমি ধরো তোমার কাছে কোশ্চেনের পরের কথাটুকু নাই, তুমি শুধু এতটুকু জানো XY বিন্দুটি 6, -1, 2, 3 বিন্দু থেকে সমদূরবর্তী, এতটুকু কথা তুমি জানো। সো এই কথাটুকু যদি জানো তাহলে তুমি বলতে পারো না XY থেকে এর দূরত্ব যা XY থেকে দূরত্ব তাই। তাই তুমি দূরত্ব বের করো তো ফার্স্টে। XY থেকে এর দূরত্ব বের করো, কত হয়? √x - 6 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার। এন্ড দেন তুমি XY থেকে এর দূরত্ব বের করো তো, দূরত্বটা কত হবে? √x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার। এবার কোশ্চেনে क्या বলা? কোশ্চেনে বলা এই দুইটা দূরত্ব পরস্পর সমান। ফার্দার ক্যালকুলেশন করো। এবার দুই দিকে বর্গ করে দিয়েছি, রুট উঠে গেছে, শুধু ভিতরে ভাঙাই দাও। x² - 12x + 36 প্লাস y² + 2y + 1 ইকুয়াল রাইট সাইডে x² - 4x + 4 y² - 6y + 9। যে আপদগুলো আছে ওগুলোকে আগে বিদায় করো। x² y² আপদ বিদায় হয়ে গেল। তাহলে এইবার বিষয়টা কি দাঁড়াচ্ছে? -12x, এটা রাইট সাইডে গেলে পজিটিভ হবে, তো -4x + 12x মানে অ্যাকচুয়ালি কি 8x। 2y রাইট সাইডে গেলে বিয়োগ হবে, সো -6y, 2y গিয়ে আবার বিয়োগ হলো -8y। 36 আর 37, 9 × 13। ওকে, 36 আর 37, 9 × 13। তাহলে 37 রাইট সাইডে গিয়ে বিয়োগ হবে না? 13 থেকে যদি 37 যায়, 13 থেকে যদি 37 যায় 24, সো -24 = 0। বুঝলা? বুঝছি। কোথাও কোনো ভুল আছে? x² - 12x + 36 y² + 2y + 1। ফাইন। x² - 4x + 4 y² - 6y + 9, ঠিকঠাক। पैच तो लगा है, क्या पैच लगा है? हाँ, এইটা এইখানে একটু কারেকশন হবে। প্রশ্নটা হবে মডুলাস অফ a + b + c = what? ওকে, আচ্ছা, তো আসো এখন বিষয়টা হলো যেটা আমরা ক্যালকুলেশন করে এখানে আসার পরে জাস্ট এইখান থেকে আমরা এটাকে কম্পেয়ার করব কার সাথে জানো? ax + by + c = 0 এর সাথে। সো এই কোশ্চেনের এই জায়গায় এসে সবার ভুলটা হয়। সবাই কি করে জানো? বোথ সাইডে 8 দিয়ে আগে ভাগ করে দেয়। এটাকে বোথ সাইডে 8 দিয়ে ভাগ করে দিলে কি হইতো? x - y - 3 = 0।
x minus y minus 3 equal to 0, right? x minus y minus 3 equal to 0 এটা হইতো, তারপরে x plus by plus c equal to 0 এর সাথে কম্পেয়ার করে, না সেটা না। এইখানে কোয়েশ্চেনটাকে যখনই কোনো একটা আলাদা অভেদের সাথে কম্পেয়ার করতে বলবে, তখন নো ডাউট যে পর্যন্ত আসার পরে পরের কাজগুলো তোমার ইচ্ছা মতো করা যায়। যেমন এইখানে আসার পরে এরপরে তুমি চাইলে 2 দিয়ে ভাগ করতে পারতা, 4 দিয়ে, 8 দিয়ে, ওগুলো তো তোমার ইচ্ছা মতো কাজ, ওইটা করা যাবে না। সো কোনো একটা অভেদের সাথে কম্পেয়ার করার জন্য ক্যালকুলেশনের পর ডিরেক্ট যে ভ্যালুটা আসছে সেটাকে এবার তুমি কম্পেয়ার করো। সো এবার যদি আমি কম্পেয়ার করি, তাহলে a ফর 8, b ফর -8, c ফর -24। আমার কোশ্চেনে চাইছে মড অফ a প্লাস বি প্লাস সি, কত আসে দেখো তো। এ বি আর সি যদি যোগ করো 8 -8 চলে গেল, সো মডের ভিতরে -24, আর মডের ভিতরে যে কোনো আননোন থাকলে, যে কোনো জানা ভ্যালু থাকলে, মডের ভিতরে যে কোনো জানা ভ্যালু থাকলে প্লাস থাক মাইনাস থাক সেটা আলটিমেটলি কি হয়ে যায়, প্লাস। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অ্যান্সার হলো ঘ নাম্বারটা। এই সিজান একটু মার্ক করে নাও 4 নাম্বার যে কোশ্চেনটা, এইটা পরীক্ষায় বাচ্চা কাচ্চাকে বলে দেবা এই a প্লাস বি প্লাস সি এটার মধ্যে মড হবে, মডুলাস হবে, ঠিক আছে? মনে থাকবে a প্লাস বি প্লাস সি এর মধ্যে মডুলাস থাকবে 4 নাম্বার কোশ্চেনে। ওকে ফাইন, হ্যাঁ আর কোনো ভেজাল নাই। ওকে ওকে ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রশ্ন কি, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। ওকে, ত্রিভুজটার নাম এবিসি, এ বি সি, বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু। ওকে, ক্রম ঠিক রাখো, বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। বিসি এর মধ্যবিন্দু কত দেওয়া আছে, 2,4। সিএ এর মধ্যবিন্দু কত আছে, 5,0, এবং এবি এর মধ্যবিন্দু কত আছে, 4,-2। প্রশ্ন কি, বি শীর্ষের স্থানাঙ্ক। সো এটা আমরা খুব সুন্দর শর্টকাট দিয়ে সলভ করতে পারি, রাইট? বি শীর্ষের স্থানাঙ্ক মনে আছে? যদি ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকে, তাহলে শীর্ষবিন্দু বের করার জন্য খুব সুন্দর একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, যেই শীর্ষবিন্দুটা বের করতে বলবে তার পাশাপাশি 2টার ভুজ যোগ হবে, ঠিক বিপরীতের ভুজটা বিয়োগ হবে। সো পাশাপাশি 2টা ভুজ যদি যোগ করো 4 + 2, তার থেকে ঠিক বিপরীতের ভুজটা বিয়োগ হবে, দ্যাট মিন্স 5 বিয়োগ হবে, ভুজের কাজ শেষ। কোটির ক্ষেত্রেও সেম, পাশাপাশির কোটি 2টা যোগ হবে -2 + 4, তার থেকে যেই শীর্ষ বের করবে তার ঠিক বিপরীত কোটিটা বিয়োগ হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে বি বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কত ভাই, 4 আর 2 6 থেকে 5 গেলে 1, -2 + 4 মানে হলো +2। সো অ্যান্সার কি, 1,2 কোথায় আছে, ঘ নাম্বারে, এন্ড ঘ নাম্বার ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা শেষ, এটা নিয়ে আর কোনো কথা নেই, এইটা নিয়ে আর কথা নাই। ও নাইস, ফার্স্ট কোশ্চেন, এত এত বিন্দুর সংযোগ রেখাকে ওয়াই অক্ষ কিভাবে বিভক্ত করে, মনে আছে? ওয়াই অক্ষ দ্বারা বিভাজন যদি বলে, মড অফ ভুজদ্বয়ের অন্তর। সেখানে একটা ভুজ কত, 5, এন্ড আর একটা ভুজ কত, -4। সো মড অফ ভুজদ্বয়ের অন্তর মানে মড অফ x1 ডিভাইডেড বাই x2। দিস ইজ x1 y1, দিস ইজ x2 y2। y অক্ষ দ্বারা বিভাজন মড অফ x1 বাই x2, আর x অক্ষ দ্বারা বিভাজন বললে কি, এটা মড অফ y1 বাই y2, ওটাতে যাচ্ছি না। সো y অক্ষ দ্বারা বিভাজন মড অফ x1 বাই x2। সো মডের ভিতরে মাইনাস আছে আর অনুপাতটা 5:4, আর আমরা জানি মডের ভিতরে মাইনাস থাকলে কি বোঝায়, অন্তর্বিভক্তিকরণ। এই মাইনাস মিন করে অন্তর্বিভক্তিকরণ, রাইট? তাহলে অ্যান্সার কি হবে, 5:4 অনুপাতে অন্তর্বিভক্তিকরণ। গ নাম্বারটা অ্যান্সার, 5:4 অনুপাতে অন্তর্বিভক্তিকরণ। ওকে, 5:4 অনুপাতে অন্তর্বিভক্তিকরণ। চলো পরেরটায়, একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষের স্থানাঙ্ক 2,1 এবং 2,5 হলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক আমরা একটু তুলে ফেলি। ধরো এই সেই সমবাহু ত্রিভুজটা,
যার একটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে কত 2,1 এবং আরেকটা শীর্ষের স্থানাঙ্ক কত আছে 2,5। তৃতীয় শীর্ষের স্থানাঙ্কটা চাইছে। সো যেটা চাইছে এটা আমরা ধরে নিলাম x, y। এখন তোমার মনে আছে কি? অবভিয়াসলি মনে আছে, যে দুইটা দেওয়া থাকে একটা x1 y1 এন্ড আরেকটা হলো x2 y2। গ্রেট। তৃতীয় শীর্ষ বের করার শর্টকাটটা কি? আমরা অবভিয়াসলি শর্টকাট, এমসিকিউ না। সো তৃতীয় শীর্ষ বের করার শর্টকাট কি? x ইকুয়াল x1 প্লাস x2 প্লাস মাইনাস √3 ইন্টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই 2। এটা হলো x বের করার ফর্মুলা, উপরে এখানে নেই। এন্ড y বের করার ফর্মুলা কি? y1 প্লাস y2 মাইনাস প্লাস √3 ইন্টু x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2। প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। আচ্ছা আমরা দেখি কি আসে। সো x1 প্লাস x2, x1 প্লাস x2 2 2 4 প্লাস মাইনাস √3 ইন্টু y1 মাইনাস y2, y1 থেকে y2 বিয়োগ করলে 1 থেকে 5 গেলে -4 ডিভাইডেড বাই 2। কত আসে ভাই? এই মাইনাস আর প্লাস মাইনাস গুণ করলে আলটিমেটলি প্লাস মাইনাস। 2 দিয়ে যদি ভাগ করো তাহলে একটা আসবে 2 প্লাস 2√3 আর একটা আসবে হলো 2 মাইনাস 2√3। হ্যাঁ, একটা 2 প্লাস 2√3 আর একটা 2 মাইনাস 2√3। এবার এখানে আসো তো y1 প্লাস y2, y1 প্লাস y2 করলে কত আসতেছে 6 প্লাস মাইনাস √3 ইন্টু √3টা কই দিছি √3 ইন্টু x1 মাইনাস x2। সো x1 থেকে x2 গেলে 2 থেকে 2 গেলে 0 ডিভাইডেড বাই 2। সিম্পল। এটা 0 দিয়ে গুণ করো, লাভ নাই, 0। 6 কে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে অ্যানসার কি হবে? 2 প্লাস 2√3 এর সাথে 3 কিংবা 2 মাইনাস 2√3 এর সাথে 3। উত্তরে কয়টা করে দেওয়া আছে? একটা। কোনটা কোনটা মিলে দেখো, এইটা মিলে, এই বেটা এইটা মিলে। 2 প্লাস 2√3 ডিভাইডেড বাই 3, 2 প্লাস 2√3 ডিভাইডেড বাই বলি আরো 2 প্লাস 2√3 আর 3। সো 2 প্লাস 2√3 আর 3 आंसर হলো ক নাম্বারটা। ঠিক আছে, ব্যাস শেষ, এটাও শেষ। পরেরটায় চলো। কোশ্চেন কি? একটি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে এত 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 হলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? আচ্ছা আচ্ছা, এই হলো সেই ত্রিভুজটা যার বাহুগুলোর মধ্যবিন্দু আছে। ধরো এই বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে 2,4, এই বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে 5,0, আর ধরো এই বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে 2,14। বলছে কি? ভরকেন্দ্রের স্থানাঙ্ক। শোনো, এটাও কিন্তু ভাইয়া ক্লাসে পড়াইছে। ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটার স্থানাঙ্ক থেকে ভরকেন্দ্র বের করার কনসেপ্ট, এবং প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকলেও ভরকেন্দ্র বের করার কনসেপ্ট সেম। এবং কনসেপ্টটা কি? ভুজ ত্রয়ের যোগফল বাই 3, কোটি ত্রয়ের যোগফল বাই 3। সো ভরকেন্দ্র এখানে কি হবে বুঝছো? ত্রিভুজের তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া থাকলে ভরকেন্দ্র বের করার কনসেপ্ট যা, তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকলেও ভরকেন্দ্র বের করার কনসেপ্ট সেম। ভুজ তিনটার যোগফল বাই 3, কোটি তিনটার যোগফল বাই 3। ওকে, সো এখানে কি ভুজ তিনটার যোগফল? ভুজ তিনটার যোগফল কি? 2 আর 5, 7 আর 2 9, সো 9/3। এখানে কোটি তিনটার যোগফল 4 আর 0 4 আর 14 কত? 18। সো আলটিমেটলি তাহলে ভরকেন্দ্র কত দাঁড়ালো ভাইয়া? 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, 18 কে 3 দ্বারা ভাগ করলে 6। সো অ্যান্সার হলো 3,6। কোথায় আছে? খ নাম্বার। সো খ নাম্বার ইজ কারেক্ট অ্যান্সার, 3,6। নাইস, সুন্দর। চলো পরেরটাই যাই। এক্স এর কোন মানের জন্য মূল বিন্দুর সাথে 390 এবং 3x ডিগ্রি সমবাহু ত্রিভুজ গঠন করবে? কার সাথে? মূল বিন্দুর সাথে। মানে ব্যাপারটা বুঝছো? একটা বিন্দু মূল বিন্দু, এটা নিয়ে কোনো সমস্যা নেই। একটা বিন্দু মূল বিন্দু, তার সাথে আর যে দুইজন সমবাহু ত্রিভুজ গঠন করবে তার একজন 3,90, এটা পোলার স্থানাঙ্কে আছে। সো পোলার স্থানাঙ্কে 3,90 ডিগ্রি মানে এটা অ্যাকচুয়ালি বোঝায় মূল বিন্দু থেকে দূরত্ব 3
এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করে আছে 90 ডিগ্রি। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে মানে ওয়াই অক্ষে আছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা পজিটিভ কোণ না, সো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি কোণ করে আছে মানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে আছে। কত একক দূরে, মূল বিন্দু থেকে 3 একক দূরে। ওকে, মূল বিন্দু থেকে 3 একক দূরে। তাহলে একটা মূল বিন্দু আর একটা কি 3,90 ডিগ্রি, এন্ড আরেকটা বলছে 3,x ডিগ্রি। এইবার বাপ বলো তো আমাকে 3,x ডিগ্রি এইটা এদিকেও হইতে পারে কিংবা 3,x ডিগ্রি এটা এদিকেও তো হইতে পারে, রাইট? পারে কিনা, যে কোনো একদিকে হইতে পারে। সো ইট ক্যান বি 3,x ডিগ্রি or it can be 3,x ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজটা রাইট সাইডে হইতে পারে, লেফট সাইডে হইতে পারে। সিম্পল, শেষ, আমাদের খেলা শেষ হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে। দেখো আমরা এই বিন্দুর স্থানাঙ্ক 390 মানে কি জানি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, ফাইন। আবার এরা যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবার ভাই আমারে বলো তো এই পুরোটা 90, এই পুরোটা 90, তার থেকে উপরে 60 যদি চলে যায় তাহলে নিচের টুকু কত হবে, 30 ডিগ্রি। সো এবার যদি এই 30 ডিগ্রিকে কনসিডার করো তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, 3,x এর মান হইলো 30 ডিগ্রি, কারণ এখানে x মানে হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ উৎপন্ন কোণ। সো এবার এইটাকে যদি তুমি কনসিডার করো তাহলে x এর মান কি, এই বিন্দুটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করছে, 30, 60, 90 আর 60, 150। তাহলে এইবার এটাকে কনসিডার করলে x এর মান 150 ডিগ্রি। সো আলটিমেটলি অ্যান্সার কি, x এর মান ইট ক্যান বি 30 ডিগ্রি অর ইট ক্যান বি 150 ডিগ্রি। দুইটার যে কোনো একটা অ্যান্সার কোথায় আছে, 30 or 150, 30, 150, ক খ, ও ঘতে আছে, ক প্লাস খ, অ্যান্সার হলো ঘ। ঠিকঠাক, অ্যান্সার হলো ঘ নাম্বারটা। গ্রেট, চলো। এই ম্যাথটা বুয়েটে আসছিল, খুব সুন্দর একটা ম্যাথ। এক্স এর কোন মানের জন্য 1, -x, 1x, x² - 1 বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থান করবে। ভাই তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থান করে তাহলে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা 0। ত্রিভুজের ক্ষেত্রফল ভাইয়া অলওয়েজ শুলেস ফর্মুলা ইউজ করে কিন্তু শেখাইছিল। সো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, হাফ নির্ণায়ক নিলাম, বিন্দু তিনটাকে 1, -x, 1, x, x², -1, 1, -x ইকুয়াল 0। দুই তো আর গুণ হয়ে 0 হয়ে গেল। সো ক্ষেত্রফল যেহেতু বের করছে মোট x - 1 - x কিউব, x - 1 - x কিউব, মাইনাস এদিক থেকে -x প্লাস x কিউব -1, -x প্লাস x কিউব -1, মড ক্লোজ ইকুয়াল 0। এবার মড তুলে দিলে আলটিমেটলি কোনো বেনিফিট আসবে না, কারণ রাইট সাইডে 0, মড তুলে দিলে 0-র কাছে প্লাস মাইনাস আসবে, যেটা ভ্যালুলেস। সো রেগুলার ক্যালকুলেশন করো। ওকে, -x কিউব, আবারও -x কিউব, -2x কিউব। ওকে, শুধু x এর কাজ করো, মাইনাস মাইনাসে প্লাস x, x কত হইল 2x। আচ্ছা, -1 মাইনাস মাইনাসে +1, সো একটা -1 আর একটা +1 নাই হয়ে গেল, ইকুয়াল টু 0। নেক্সট কাজ, মাইনাস দিয়ে গুণ করো তো, তাহলে 2x কিউব -2x ইকুয়াল টু 0। ওকে, মাইনাস দিয়ে গুণ করছে। ওকে, 2x কমন নাও, x² -1 ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি কাজ করো x এর মান আসবে 0, আর এখান থেকে কাজ করলে x², আহা, x এর মান আসবে হলো +-1। সো অ্যান্সার 0, +1 or -1, রাইট? অল অফ দিস 0, +1, -1, অল অফ দিস। বুঝলা? সুন্দর। ওকে, নেক্সট, আমরা অনেক দূর চলে আসছি। আচ্ছা, এইটা আগে যাও, 12 নম্বর। দুটি অক্ষ যদি পরস্পরকে লম্বভাবে ছেদ না করে তাহলে তাদেরকে কি বলে? আজকে এখন থেকে শুনে রাখো, কখনো ভুলবা না। যদি দুইটা অ্যাক্সিস পরস্পরকে লম্বভাবে ছেদ করে, দিস আর কল্ড রেক্টেঙ্গুলার কার্তেশিয়ান অ্যাক্সিস, মানে
আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর যদি দুইটা অ্যাক্সিস পরস্পরকে লম্বভাবে ছেদ না করে, দিজ আর কল অবলিক অ্যাক্সিস। ঠিক আছে, মনে থাকবে। যদি দুইটা অক্ষ পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে এর বলা হয় কার্তেশিয়ান বা রেক্টেঙ্গুলার অ্যাক্সিস, দুটোই বলা যেত। কিন্তু যেহেতু এখানে লম্বভাবে ছেদ করে না, সো নো ডাউট অবলিক অ্যাক্সিস। ওটার কথা শেষ। কথায় আসে এটাই, তিনটা বিন্দু দিয়ে বলছে ঋণাত্মক ক্রমে একটি ত্রিভুজ গঠন করলে কোনটি সত্য। মনে আছে আমরা ক্লাসে পড়াইছি বিন্দুর ধনাত্মক এবং ঋণাত্মক কোণ। ইনফ্যাক্ট আমাদের ইউটিউব চ্যানেলে বিন্দুর ধনাত্মক এবং ঋণাত্মক ক্রম নিয়ে একটা শর্ট ভিডিও কিন্তু আছে। শর্ট টপিক যে প্লেলিস্টটা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট হলো শর্ট টপিক, ওইখানেও কিন্তু বিন্দুর ধনাত্মক এবং ঋণাত্মক ক্রম নিয়ে কথা আছে। ফাইন, সো আমরা কনসেপ্ট খাটাই। সো একটা বিন্দু যদি তিনটা বিন্দু যদি ধনাত্মক ক্রমে বা ঋণাত্মক ক্রমে ত্রিভুজ গঠন করে, ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না, ইট অলওয়েজ বি পজিটিভ। বাট ওই ক্ষেত্রফলে যে নির্ণায়ক পার্টটা আছে, ইট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। এন্টি ক্লোকওয়াইজ বা ধনাত্মক ক্রমে এটা পজিটিভ, আর ক্লোকওয়াইজ বা ঋণাত্মক ক্রমে এটা নেগেটিভ। এন্ড কখন এন্টি ক্লোকওয়াইজ বা ধনাত্মক ক্রম? যদি আলটিমেট মানটা হয় 0 থেকে বড়, আর ঋণাত্মক ক্রম কখন? যদি মানটা হয় 0 থেকে ছোট। ওকে, সো আমরা যেটা করব, এখানে বিন্দু তিনটা নিয়ে আগে নির্ণায়ক পার্টটা বের করে ফেলবো। নির্ণায়ক পার্টটা কি? টি 3t - 2। নির্ণায়ক পার্টটা আমরা ওই শুলেস ফর্মুলা ইউজ করতেছি। একটা বিন্দু t 3t - 2, আর একটা কি 1 - 2t, 1 - 2t, 2 - 3t। গ্রেট। আর একটা বিন্দু কি -t - t, রিপিট হবে কি t 3t - 2। সো দেখে নির্ণায়কটা কত হয়। এখানে কি মড দেবা? এই দুটো কিন্তু নির্ণায়ক চিহ্ন, রাইট? যদি আলটিমেট আমার ক্ষেত্রফল বের করার টার্গেট হতো, পরের লাইনে গিয়ে মড দিতাম। বাট এবার তো আমরা ক্ষেত্রফল চাচ্ছি না, আমরা জাস্ট নির্ণায়ক পার্টটা চাচ্ছি। ওকে, সো এবার নির্ণায়ক পার্ট বের করবো, যেহেতু আমরা সিম্পলি ব্র্যাকেট ইউজ করবো। এই দুটোরে গুণ করো, 2t - 3t স্কয়ার। গ্রেট। এদিকে গুণ করো -t + 2t স্কয়ার। এদিকে গুণ করো -3t স্কয়ার প্লাস 2t মাইনাস। এরপরের কাজ, এদিক থেকে আর গুণ করে যোগ করবো। 3t দিয়ে ফার্স্টে গুণ করো, তাহলে 3t - 6t স্কয়ার। -2 দিয়ে গুণ করো, তাহলে -2 প্লাস 4t। এদিকে গুণ করো -2t প্লাস 3t স্কয়ার। ওকে, এদিকে গুণ করলে -t স্কয়ার। কত আসে দেখো তো, -6টা প্লাস 2। ওকে, -4t স্কয়ার। 2t 40 থেকে 1t গেলে প্লাস 3t। ওকে, মাইনাস -6t স্কয়ার প্লাস 3t স্কয়ার, তার মানে -3t স্কয়ার। 3t আর 40 70, 70 থেকে 2t গেলে প্লাস 5t। এখানে মনে হয় একটা প্যাচ লাগাইছি। -6t স্কয়ার প্লাস 3t স্কয়ার, মানে -3t স্কয়ার আর একটা -3t স্কয়ার। ভাই তাহলে এটা হবে হলো -4t স্কয়ার। এখনই প্যাচ লাগছিল। টি এর গুলা ঠিক আছে, 3t 40 70, 70 থেকে 2t গেলে 5t, তার সাথে নেগেটিভ 2। কত আসে এটা? ওকে, মাইনাস মাইনাসে প্লাস 40 স্কয়ার -40 স্কয়ার গন। 3t থেকে 5t গেলে -2t, তার সাথে -2। যেহেতু এই বিন্দুগুলা ঋণাত্মক ক্রমে ত্রিভুজটা গঠন করে, তাহলে এই বিন্দুগুলা থেকে যে নির্ণায়কের মানটা, এই নির্ণায়কের মান -2t - 2 will be less than 0। ওকে, মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 2t প্লাস 2 গ্রেটার দেন 0। নেগেটিভ দিয়ে গুণ করলে কিন্তু চিহ্ন উল্টে যায়, গ্রেটার দেন হয়ে যায় লেস দেন হয়ে যায় গ্রেটার দেন। এটা অসমতার কনসেপ্ট। ওকে, তাহলে 2t এ মাইনাস মাইনাসে তো প্লাস 2। হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস 2, সরি এটা প্লাস 2, তখন এটা হবে -2। ঠিক আছে, ওকে, তাহলে 2t গ্রেটার দেন 2, 2 রাইট সাইডে গেল পজিটিভ। এবার 2 দিয়ে ভাগ করে দিলে t গ্রেটার দেন 1। সো t গ্রেটার দেন 1, এটা কোন অপশনে আছে? গ নম্বরে। এটা কারেক্ট অ্যান্সার ইজ গ। ঠিক আছে, ফাইন। 12টা কোশ্চেন শেষ, আমরা একদম শেষের দিকে চলে আসছি।
বলছে এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষের স্থানাঙ্ক 0, 0, 0, 2, 2, 0। ত্রিভুজটির পরিকেন্দ্র লম্ব কেন্দ্রের মধ্যকার দূরত্ব। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, দেখো আমি সলভ করে দেই, একদম পানির মতো সহজ। ত্রিভুজটা আঁকাই তাহলে বুঝবা। এটা হলো সেই ত্রিভুজটা। আচ্ছা ছোট করে নিই। এখন তোমার প্রশ্ন আসতেছে না যে কেমনে বুঝলেন এটা সেই ত্রিভুজটা? ভাই এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষের একটা কত 0, 0, মানে মূল বিন্দু। একটা 0,2 মানে ওয়াই অক্ষে ধনাত্মক দিকে 2 একক দূরে অবস্থিত। একটা 2,0, একটা 0,2 যেটা তো পাইলাম, একটা 2,0, এটা হলে এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 একক দূরে। তাহলে এইটা সেই ত্রিভুজটা না? সুন্দর বোঝা যাচ্ছে সমকোণী ত্রিভুজ। বলছে পরিকেন্দ্র লম্ব কেন্দ্রের মধ্যকার দূরত্ব। সিম্পল কোশ্চেন। পরিকেন্দ্র লম্ব কেন্দ্র মনে রাখবা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হইল পরিকেন্দ্র। সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হইল পরিকেন্দ্র। তাহলে তুমি অতিভুজের মধ্যবিন্দুটা বের করো মানে পরিকেন্দ্র। মধ্যবিন্দু কেমনে বের করে? ভুজ দুইটার যোগফল বাই 2 কত হবে 1। কোটি দুইটার যোগফল বাই 2 কত হবে 1। 2 আর 0 যোগ করে 2 দ্বারা ভাগ করো 1। 2 আর 0 যোগ করে 2 দ্বারা ভাগ করো 1। এন্ড সমকোণী ত্রিভুজের যেই বিন্দুতে সমকোণ তৈরি হয় সেই বিন্দুতেই বেসিক্যালি লম্ব কেন্দ্রটা থাকে, মনে থাকবে। সো সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু পরিকেন্দ্র, আর সমকোণ যেই বিন্দুতে তৈরি হয় সেটাই হলো আমাদের লম্ব কেন্দ্র। তো আমার কোশ্চেনে কি বলছে? পরিকেন্দ্র ও লম্ব কেন্দ্রের মধ্যকার দূরত্ব, দ্যাট মিন্স এই দুই বিন্দুর মধ্যকার দূরত্ব। সো তুমি এবার এই দুই বিন্দুর মধ্যকার দূরত্ব বের করতে পারবে না। রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কয়ার মানে 1 - 0 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার মানে 1 - 0 হোল স্কয়ার। সো 1 1 2, সো 1 1 2, আলটিমেটলি आंसर হলো √2। ঠিক আছে, √2 গ নাম্বার √2। ঠিক আছে, ফাইন। কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14। একটি পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো বর্গ এককে যার শীর্ষবিন্দুগুলো। দেখো আমরা শুলেস ফর্মুলা যেটা পড়ছি এটা কতটা ইমার্জিং একটা ফর্মুলা। এটা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের, পঞ্চভুজের মানে যে কোনো বহুভুজের ক্ষেত্রফল কিন্তু বের করা যায় এবং কনসেপ্ট সেম। হাফ নির্ণায়কের মধ্যে বিন্দুগুলা বসায় জাস্ট প্রথম বিন্দুটাকে রিপিট করতে হয়। তো চলো আমরা ক্ষেত্রফলটা বের করি। হাফ পঞ্চভুজ না, একটু বড় করে নির্ণায়কটা নেই, বিন্দুগুলো বসায় দাও। 4 3 -5 6 0 7 3 -6 -7 -2, রিপিট হবে প্রথমটা 4 3। দেখি তো কত আসে। সো হাফ, যেহেতু ক্ষেত্রফল এবার মট চিহ্ন দিতে হবে। সো গুণ করো, 4 6 24 -5 7 -35, এটা 0। 3 আর -2 -6, -7 আর 3 -21। এই এক কাজ মাইনাস, আর এক কাজ কি এদিক থেকে -15, গ্রেট। এটা তো 0, এদিকে +21, এদিকে +42, 6 7 42, মাইনাস মাইনাস প্লাস, এদিকে গুণ করলে -8, ব্র্যাকেট ক্লোজ নট ক্লোজ। সো হাফ হাফের মতোই থাকলো মোডের ভিতরে। খেলাধুলা কি হচ্ছে? 24 - 35 -6 -21, ক্যালকুলেটর ইউজ করি, কি প্রবলেম? নো প্রবলেম। দেখো তো 24 -35 -6 -21, মাইনাস দিয়ে যদি এগুলোকে গুণ করো মাইনাস মাইনাসে +15 -21 -42 +8, যে রেজাল্টটা আসলো তাকে ডিভাইড করো 2 দিয়ে, -39। আর মডের কারণে আলটিমেটলি কি হবে? প্লাস। ঠিক আছে, তাহলে এত বেশি কথা বলার কিছু নাই, এ কাম টাম নাই, যেহেতু ক্যালকুলেটর দিয়ে বের করছি। অ্যান্সার হলো 39 বর্গ একক। মডের কারণে আলটিমেট সব অ্যান্সার কি প্লাস 39। কোনটায় তো এটা নাই, এ ভুল কি কোথাও হয়েছে নাকি?
4 3 নেগেটিভ 5 6 0 7 3 নেগেটিভ 6 -7 -2 প্রথমটা রিপিট হয়েছে চেক করি একবার 24 -5 আর 7 গুণ করলে -35 এটা 0 -6 -21 20 মাইনাস -15 এটা 0 21 42 মাইনাস সব ঠিকঠাক ডান সো অ্যান্সার কোনোটি নাই ঠিক আছে নাইস চলো সুন্দর সুন্দর কোশ্চেন আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি না টি এর সকল বাস্তব মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক এত বলছে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ আমরা চলমান বিন্দুকে ইন জেনারেলি কি ধরি পি এক্স কমা ওয়াই আবার ওই চলমান বিন্দুটার স্থানাঙ্কই এখানে কি রিপ্রেজেন্ট করছে চলমান বিন্দুটার স্থানাঙ্ক এখানে রিপ্রেজেন্ট করছে এটি স্কয়ার কমা 2 তার মানে পি কে আমরা জানি এক্স ওয়াই হিসেবে আর পি কে কোশ্চেনে বলে দিছে এটি স্কয়ার কমা 2 তার মানে দুটোটা পি আসলে একই জিনিস সো ফ্রম বোথ আমরা লিখতে পারি না ফ্রম বোথ আমরা লিখতে পারি না x ইকুয়াল টু এটি স্কয়ার এটা এক নাম্বার ইকুয়েশন এন্ড y ইকুয়াল টু 2at এটা ইকুয়েশন নাম্বার 2 সুন্দর আমরা জানি সঞ্চার পথের সমীকরণ বের করার সময় এক্স ওয়াই ভ্যারিয়েবল ছাড়া যদি অন্য কোনো ভ্যারিয়েবল থাকে সামহাউ তাদেরকে ভ্যানিশ করে ফেলতে হবে সো দেখো এখানে এক্স ওয়াই ভ্যারিয়েবল ছাড়া আরেকজন ভ্যারিয়েবল আছে টি এ কিন্তু কনস্ট্যান্ট এ ভ্যারিয়েবল না এ কনস্ট্যান্ট টি হলো ভ্যারিয়েবল সো টি কে ভ্যানিশ করব কেমনে 2 কে বর্গ করে 1 দিয়ে ভাগ করো সো 2 স্কয়ার ডিভাইডেড বাই 1 সো 2 কে বর্গ করলে y স্কয়ার তাকে 1 দিয়ে ভাগ করলে y স্কয়ার ডিভাইডেড বাই x ইকুয়াল রাইট সাইডে এটাকে বর্গ করলে 4a স্কয়ার t স্কয়ার আর এটা দিয়ে যদি ভাগ করো তাহলে 4a স্কয়ার t স্কয়ার ডিভাইডেড বাই a t স্কয়ার বিষয়টা কি দাঁড়ালো তাহলে y স্কয়ার ইকুয়াল টু t স্কয়ার কাটলো একটা এ একটা কেটে গেলে 4a তার সাথে x আর গুণ হবে 4ax সো দেখো তো একটু কোথায় আছে অ্যানসারটা y square equal to 4ax ক নাম্বার and this is the answer y square equal to 4ax চলো এটাও সুন্দর প্রশ্ন কি একটি ত্রিভুজের ক্ষেত্রফল 5 বর্গ থেকে দুইটি শীর্ষের স্থানাঙ্ক আছে তৃতীয়টি নির্ণয় করতে বলছে ওকে আমরা ধরো তৃতীয়টা ধরে নিলাম এক্স ওয়াই এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম কি হাফ নির্ণায়ক মানে আমরা শুলেস ফর্মুলা খাটাইতে যাচ্ছি একটা শীর্ষ জানি না সেটা ধরে নিলাম এক্স ওয়াই আচ্ছা ওটা পরে নি দুইটা শীর্ষের একটা 2 1 আর একটা 3 নেগেটিভ 2 একটা জানি না ওটা ধরে নিলাম এক্স ওয়াই প্রথমটাকে রিপিট করলাম 2 1 এই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত 5 গ্রেড পরের লাইনে যাও হাফ হাফের মতোই থাকলো যেহেতু ক্ষেত্রফল সো নো ডাউট মড দিতে হবে নেগেটিভ 4 প্লাস 3y প্লাস এক্স নেগেটিভ 3 মানে নেগেটিভ ব্র্যাকেটের ভিতরে 3 নেগেটিভ 2x প্লাস 2y ব্র্যাকেট ক্লোজ মড ক্লোজ ইকুয়াল টু 5 বুঝলা নেগেটিভ 4 3y x ফাইন 3 নেগেটিভ 2x প্লাস 2y মডের ভিতরে কি ঘটনা মাইনাস মাইনাস প্লাস সো x প্লাস 2x মানে 3x নাইস থ্রি ওয়াই থেকে 2y গেলে প্লাস ওয়াই -3 সো -4 -3 মানে হলো -7 ইকুয়াল টু 5 দুগুণে 10 এই 2 আর গুণ হয়ে গেছে এবার যদি আমরা মড তুলে দেই তাহলে প্লাস মাইনাস সো 3x প্লাস y -7 ইকুয়াল টু প্লাস মাইনাস 10 চলো দেখি প্লাস নিয়ে কাজ করি সো প্লাস নিয়ে যদি আমরা কাজ করি 3x প্লাস y -7 ইকুয়াল টু 10 দেখি বাচ্চা কাচ্চারা কি হয় So
ওয়াই ইকুয়াল টু, আচ্ছা হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু 7 মাইনাস 3x, ঠিক আছে। ওয়াই এর মানটা এখানে বসাই দেবো, কারণ তৃতীয় শীর্ষটা এই রেখার উপরে থাকে, তার মানে তৃতীয় শীর্ষ দিয়ে এই রেখাটা সিদ্ধ হবে। সো ওয়াই এর মানটা যদি বসাই দিই, ওয়াই এর মানটা যদি এখানে বসাই দিই, তাহলে 7 মাইনাস 3x ইকুয়াল টু এক্স প্লাস 3, এখান থেকে এক্স এর মানটা চলে আসবে। কত আসে দেখো তো, এক্স তো রাইট সাইডে নিয়ে যাও 4x, এটা বাম পাশে আসো, 7 থেকে 3 গেলে 4, সো এক্স এর মান কত 1। কি হইলো? কিচ্ছু হইলো না, কোথাও ভুলটা হয়েছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 5 বর্গ এককে, দুইটি শীর্ষের স্থানাঙ্ক 2 1। আচ্ছা, এত কষ্ট করে লাভ আছে? এত কষ্ট করে তো লাভ নাই। দেখো সিম্পল, আমরা অপশন টেস্ট করব। ফার্স্ট অফ অল তুমি খেয়াল করে দেখো তো, তৃতীয় শীর্ষ যেটা বের করব সেটা তো এই রেখার উপরে থাকবে, তার মানে নো ডাউট তৃতীয় শীর্ষ দিয়ে এই রেখাটা সিদ্ধ হবে। এখন তুমি দেখো, এইটাকে যদি তুমি তৃতীয় শীর্ষ হিসেবে কনসিডার করো, তাহলে এটা দিয়ে রেখাটা সিদ্ধ হইতে হবে। সিদ্ধ কি হয়? এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসো, তাহলে 0 ইকুয়াল টু 0 প্লাস 3, 0 ইকুয়াল টু 3, সিদ্ধ হচ্ছে না, তার মানে নো ডাউট এটা তৃতীয় শীর্ষ হইতে পারবে না। আমি অযথা কঠিন কনসেপ্ট, ঠিক আছে। এরপরে তুমি আসো, এটা দিয়ে একটু সিদ্ধ করো, 5/2, 5/2। সো তুমি যদি এই এক্স এর জায়গায় 5/2 বসাও, ওয়াই এর জায়গায় 5/2 বসাও, ভাই 5/2 এর সাথে 3 যোগ করলে যেটা হবে সেটা কি 5/2 এর সমান হবে? ওয়াই এর জায়গায় 5/2, এক্স এর জায়গায় 5/2, সো এখানে তো 5/2 আছে, আর রাইট সাইডে 5/2 এর সাথে 3 যোগ করলে সেটা অন্য কিছু হবে, মানে বোথ সাইড সেম হবে না। সো এটা দ্বারাও রেখাটা সিদ্ধ হয় না, এটাও তৃতীয় শীর্ষ হইতে পারে না। গতে আসো, এক্স এর জায়গায় নেগেটিভ 3/2, ওয়াই এর জায়গায় 3/2। আচ্ছা, নেগেটিভ 3/2 আর 3 যোগ করো তো কত হয়? নেগেটিভ 3 ডিভাইডেড বাই 2 যোগ 3, 3/2। গ্রেট। তুমি যদি এক্স এর জায়গায় নেগেটিভ 3/2 বসাও, নেগেটিভ 3/2 আর 3 যোগ করলে ওয়াই এর মানটা পাবা 3/2, তার মানে অ্যান্সার হবে হলো গ নাম্বার। তার আগে একটু ঘ দিয়ে চেক করি। এক্স এর জায়গায় 5/2 বসায়, তার সাথে 3 যোগ করো, এক্স এর জায়গায় 5/2 প্লাস 3 কত? 11/2। সো আমরা যদি এক্স এর জায়গায় 5/2 বসাই, 5/2 প্লাস 3 মানে 11/2, ওয়াই এর জায়গায় 3/2, বোথ সাইড সেম হচ্ছে না, তার মানে এইটা অপশন না। সো কারেক্ট অ্যান্সার ইজ গ। এত কেন কষ্ট করতে গেছিলাম আমি? একটি ত্রিভুজের ক্ষেত্রফল 5 বর্গ একক, ওকে ফাইন। এই দুইটি শীর্ষের স্থানাঙ্ক এত এত, তৃতীয় শীর্ষটি নির্ণয় করো যদি এই রেখার উপরে থাকে, তাহলে নো ডাউট এর মধ্যে ওই শীর্ষটাই অ্যান্সার হবে যে শীর্ষ দিয়ে রেখাটা সিদ্ধ হবে। এখন তুমি যদি আরো ক্রস চেক করতে চাও যে আসলেই এটা শীর্ষ কিনা, তার জন্য যে দুইটা বিন্দু আছে আর তুমি যে শীর্ষটা ফাইন্ড আউট করলে, এদের নিয়ে ক্ষেত্রফল বের করে দেখো তো 5 আসে কিনা। 2 1 3 নেগেটিভ 2 নেগেটিভ 3/2 3/2। কি ভিডিও হচ্ছে তো? শেষে গিয়ে আবার দেখা যাবে যে ভিডিও হয়নি, সর্বনাশ হয়ে যাবে। রিপিট করে দিলাম, 2 1, নির্ণায়ক চিহ্ন হাফ, কত আসে? হাফ আপের মতোই থাকলো, মোড নিলাম। এদিকে যদি গুণ করি নেগেটিভ 4, এদিকে যদি গুণ করি প্লাস 9/2, এদিকে যদি গুণ করি নেগেটিভ 3/2, মাইনাস এদিকে আসো 3 প্লাস, এই দুটো গুণ করলে 2 2 কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 3, এদিকে গুণ করলে 2 2 কেটে যাবে, প্লাস 3, মোড ক্লোজ। চলো দেখি আমরা ক্যালকুলেটরে এবার অ্যান্সারটা কত আসে। নেগেটিভ 4, নেগেটিভ 4 প্লাস 9/2, নেগেটিভ 4 প্লাস 9/2, নেগেটিভ 3/2 গেল, -3 -3 কত আসলো? -10, তাকে 2 দ্বারা ভাগ করলে -5। আর ক্ষেত্রফল তো কখনো নেগেটিভ হইতে পারে না, সো আলটিমেটলি অ্যান্সারটা হবে কি পজিটিভ 5। ঠিকঠাক আছে, বুঝলা? ওকে ওকে, তার মানে এখানে ক্যালকুলেশন করলে সব কাজ বাজ মিলে কত আসবে? 5, এবং আমাদের ক্ষেত্রফল কতই হইতে বলছে? 5। গ্রেট, শেষ। আচ্ছা, একটা কোশ্চেন আছে। প্রশ্ন কি?
এত এত বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গায়ত? ভাই এটা সিম্পল, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ নিলাম, নির্ণায়ক দেব বিন্দু -5 1 4 5 7 -4 রিপিট হবে -5 1 কত আসে, হাফ হাফের মধ্যেই থাকলো, যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, মড -25 -16 প্লাস 7 মাইনাস, এদিকে আসো তো 4 প্লাস 5 সাথে 35 প্লাস 20 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মড ক্লোজ, কত আসে? ক্যালকুলেটরের হেল্প নাও, ক্যালকুলেটরকে এটা কেটে দিছি, আচ্ছা থাক কি আর করার, হাফ হাফের মতোই থাকলো, মডের ভিতরের খেলা কি, -25 -16 মানে -41 -41 প্লাস 7 মানে -34, ঠিক আছে। 35 20 55 হচ্ছে 59, এটা বিয়োগ হবে -59, ওকে। 60 আর 34 মানে যদি হয় 94, তাহলে 59 আর 34 মানে 93, সো 93 ডিভাইডেড বাই 2 কোনটা হবে? 46 দুগুণে 92 আর 93/2, অ্যান্সার হলো ক নাম্বারটা 46.5, ঠিক আছে। ব্যাস গেল, পরেরটাই যাও। কোশ্চেন কি, এত বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত যার কেন্দ্রের স্থানাঙ্ক এত হলে আর কোন বিন্দুটি উক্ত বৃত্তের উপর অবস্থিত? সিম্পল। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো তো, এই বিন্দুটা বৃত্তের উপরে মানে কি? বৃত্তের উপরস্থ এই বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কি, ব্যাসার্ধ? তাহলে আমরা এই দুইটা বিন্দুর দূরত্ব আগে একটু বের করে নেই, কত হয়? √3 + 1 হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার, কত আসে? √16 প্লাস 9 25 কে রুট করলে 5 গেল। আই রিপিট, এটাই তো আমার যে বৃত্তটা নিয়ে আমরা কনসার্ন, তার ব্যাসার্ধ। এত বিন্দুটি বৃত্তের উপরস্থ একটা বিন্দু, তার মানে এটা পরিধির উপর, আর পরিধির উপরস্থ যে কোনো বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের যে দূরত্ব সেটাকেই আমরা বলি ব্যাসার্ধ। সো ব্যাসার্ধটা ফাইন্ড আউট করলো। এবার শোনো, বলছে আর কোন বিন্দুটি বৃত্তের উপর, আর সেই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত হবে যেই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্বটা ব্যাসার্ধের সমান হবে, কারণ বৃত্তের উপরস্থ সকল বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বই ব্যাসার্ধ, এবং একটা বৃত্তের ব্যাসার্ধের মান অলওয়েজ সেম। বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধের, একটা বৃত্তের সকল ব্যাসার্ধ সেম। তাহলে এখানে আর ওই বিন্দুটাই বৃত্তের উপরস্থ হবে যে বিন্দু থেকে কেন্দ্রের দূরত্বটা এই ব্যাসার্ধের মানের সমান হবে। তো দেখি আমরা কোনটা হইতে পারে। 6 থেকে 3 গেলে 3 - 2, ওকে। হ্যাঁ, 7 থেকে 3 গেলে 4, আচ্ছা সবই তো হচ্ছে, হ্যাঁ সবই তো। দেখো ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যদি এই দুইজনের দূরত্ব বের করি, তাহলে √, কালার ম্যাচ করো, এই দুইজনের দূরত্ব কালার ম্যাচ করো। 6 থেকে 3 গেলে 3 তার স্কয়ার, -2 মানে হইল -4 তার উপরে স্কয়ার, 16 আর 9 25 কে রুট করলে 5, গ্রেট। এবার আসো তো এই দুই বিন্দুর দূরত্ব বের করি, কালার ম্যাচ করো তো। √, 7 থেকে 3 গেলে 4 তার স্কয়ার, -1 -2 মানে হইল -3 স্কয়ার, একই 16 আর 9 25 কে রুট করলে 5। ওয়াও, এক্সিস্টেন্স থাকলো কি এটা না, আচ্ছা কোন কালার নিব, এটা নিই। এবার এইটা আর এটার দূরত্ব বের করো তো, √, 3 থেকে 0 গেলে 3 তার স্কয়ার প্লাস 2 থেকে -2 বিয়োগ হওয়া মানে যোগ হওয়া 4 স্কয়ার, ওকে এটাও কত 5। তার মানে অ্যাকচুয়ালি বাকি যে বিন্দুগুলো আছে সবগুলা বিন্দু, বাপরে কলম দৌড় দিছে বয়। ওকে, সো বাকি যে বিন্দুগুলো আছে সবগুলা বিন্দুই কিন্তু এই বৃত্তের উপর অবস্থিত। চলো এটাকে শেষ করে সমতলীয় জ্যামিতিতে স্থানাঙ্কের অবতরণ কে করেন? রেনে দেকার্তে। শেষ, ও নিয়ে আর কোনো কথা নেই। -1, √3 এর পোলার স্থানাঙ্ক কোনটি? সহজ কোশ্চেন। পোলার স্থানাঙ্ক মানে আবার আর এর মান লাগবে, থিটার মান লাগবে। সো ফার্স্ট অফ অল আর মানে কি? √x² প্লাস y²। 3 আর 1 4 কে রুট করলে 2, 2 আছে ক নম্বরে। এখন ক নম্বরটা আসলেই অ্যান্সার কিনা তার জন্য থিটা বের করতে হবে, কারণ থিটাটাকেও তো চেক করতে হবে। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে সবগুলো অ্যাঙ্গেল পজিটিভ, তার মানে তোমার কাজ করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি কোনো অ্যাঙ্গেল নেগেটিভ থাকতো ক্লকওয়াইজ কাজ করতে। ফাইন।
সো সেকেন্ড কোয়াড্রেন্টে এন্টি ক্লকওয়াইজের সূত্র কি পাই মাইনাস মানে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স mod of y by x √3 divided by -1 by √3 okay 180 degree minus 60 degree that means 120 degree তাহলে অ্যান্সার কি 2,120 ডিগ্রি দ্যাট মিন্স কোন নাম্বার ফাইন এই ছিল আমাদের সলভ ক্লাস সো ওভারঅল তাহলে কয়টা কোশ্চেনে ভুল বেরিয়েছে একটাতে এখানে মড হবে ঠিক আছে ওকে সো পরীক্ষার রেজাল্ট দিয়ে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ কারো যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অফিসে তোমরা কন্ট্যাক্ট করবে ঠিক আছে সো এটার পিডিএফও এই সলভ ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে দিব আমি যার যার ইচ্ছা পিডিএফটা দেখে নিও থ্যাংক ইউ এভরিওয়ান সালামু আলাইকুম সবাইকে